রাজ্যে প্রথম দফার নির্বাচন আর তার আগে মঙ্গলবার রাতে একটি গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ করলো ট্রাইব্যুনাল। এর থেকে স্পষ্ট হলো ট্রাইব্যুনালে আবেদনকারীদের মধ্যে কারা প্রথম দফার এই নির্বাচনে ভোট দিতে পারবেন। যে বিরাট সংখ্যক আবেদন ট্রাইব্যুনালে করা হয়েছিল তার মধ্যে কম বেশি 650টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে, কমিশন সূত্রে তা স্পষ্ট করা হয়েছে। এবং এই বিষয়টিও সামনে এসেছে, যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল তা মীমাংসিত হওয়ার পরেও কোথাও গিয়ে একটা আশঙ্কার থেকে অনেকেই আবারও ট্রাইব্যুনালে নতুন করে আবেদন করেছিলেন। কমিশন স্পষ্ট করে দিয়েছে, যেহেতু প্রথমেই চূড়ান্ত তালিকায় তাদের নাম ছিল তাই ভোটদানের ক্ষেত্রে তাদের কোনো বাধা রইল না। কিন্তু যে বিরাট সংখ্যক আবেদন ট্রাইব্যুনালে জমা পড়েছিল আর যে মীমাংসিত সংখ্যাটা এলো 139 জন ভোটার যারা এই প্রথম দফায় ভোট দিতে পারবেন, এই ছবিটা কি সত্যি হতাশাজনক? জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জুদা, যে বিষয়টা বলছিলাম, আমরা দেখেছি যে কোথাও গিয়ে যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল, প্রচুর আবেদন জমা পড়েছিল, কম বেশি 650টি মামলার মীমাংসা করা সম্ভব হলো। এবং এই যে 139 জন যারা ভোটাররা ভোট দিতে পারবেন, এই রেশিওটা সত্যি কি হতাশাজনক? দেখো, একদমই তাই। তার কারণ হচ্ছে, তুমি রেশিওর কথা বললে, তাহলে আমি প্রথমে সেটা বলে নিই যে 650টি মামলাকে নিষ্পত্তি করা সম্ভবপর হয়েছে, তার মধ্যে যেহেতু মাত্র 139 জন ভোটারকে এই সাপ্লিমেন্টারি তালিকায় বা সাপ্লিমেন্টারি লিস্ট 1, যেটা কমিশনের কোট অ্যান্ড কোট যে ভাষাটা ব্যবহার করছেন তারা, সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, শতাংশের বিচারে সেটা মাত্র 21.38%। তবে দেখো, 27 লক্ষ নাম বাদ পড়েছিল আফটার অ্যাডজুডিকেশন। সেই 27 লক্ষ নাম যাদের বাদ পড়েছিলেন তাদের আমি ধরে নিচ্ছি যে তার অধিকাংশই তারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেছেন। এবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাওয়ার পরে আমি প্রথম দফার যে 152টি আসনের নির্বাচন, সেই 152টি আসনের নির্বাচনের জন্য কমিশন চেষ্টা করেছে যে যাতে করে এই প্রথম দফার যারা ভোটাররা রয়েছেন, যাদের অ্যাডজুডিকেশনের থেকে পরে অ্যাপিলেট ট্রাইব্যুনালে এসেছেন, তাদেরটা আগে নিষ্পত্তি করা। কারণ গতকাল রাত্রিবেলা বা মঙ্গলবার রাত্রিবেলা তাদের আবেদন করা বা আবেদন খতিয়ে দেখার সময়সীমাটা শেষ হয়ে গেছে। সেই সংখ্যাটাও যদি দেখা যায় তাহলে অবশ্যই হতাশাজনক। কারণ কিন্তু হতাশাজনক হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে কেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল আরো বেশি সংখ্যক নাম অ্যাড করতে পারলো না। এখানে অবশ্যই কমিশনের একটা ভূমিকা থাকছে, এবং সেই ভূমিকাটা বারবার করে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল কেন আরো তাড়াতাড়ি করে এই মানুষগুলো যারা অ্যাংজাইটিতে রয়েছে, আশঙ্কায় রয়েছে, যারা তারা ভোটার তালিকায় থাকতে পারবেন কিনা, তাদের মামলা নিষ্পত্তি করতে পারলো না। তাহলে এখানে প্রশ্ন আসবে যে পারলো না কেন? পারলো না এই কারণে, এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার কথা সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে সেই অ্যাপিলেট ট্রাইব্যুনাল তারা কার্যক্ষেত্রে কাজ করার জায়গায় পৌঁছাতে অনেকটা সময় নিয়ে নিয়েছেন। ফলে যখন এই প্রাক্তন বিচারকরা বা বিচারপতিরা তারা এই আবেদনগুলো খতিয়ে দেখতে বসলেন, তখন তাদের হাতেও আর বেশি সময় নেই। এই যে লাখ লাখ আবেদন জমা পড়ছে, সেই লাখ লাখ আবেদন জমা পড়ার পরে সেগুলোকে খতিয়ে দেখার জন্য তাদেরকে তো একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এমন তো নয় যে আমি দেখলাম আর হয়ে গেল। সেখানে তার যা যা ডকুমেন্ট জমা দিয়েছে সেই সমস্ত ডকুমেন্ট তাকে খতিয়ে দেখতে হচ্ছে। এবং তোমাকে মাথায় রাখতে হবে এটা, যে এই ডকুমেন্ট গুলো কিন্তু তারা আগেও জমা দিয়েছিলেন। যখন তাদের অ্যাডজুডিকেশনে গিয়েছিল, বিচারাধীন অবস্থায় ছিল, তখন তারা জমা দিয়েছিলেন। তার আগে যখন তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন তখনও জমা দিয়েছিলেন। ফলে এই মানুষগুলো এত কষ্ট করে 1, 2, 3 বার জমা দিয়েছেন ফর্ম বা আবেদনপত্র। তারপরে সেই আবেদনপত্রগুলো খতিয়ে দেখা এবং যা যা কমিশনের নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন এবং যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোকে খতিয়ে দেখার কাজটা যখন বিচারকরা করছেন, সেক্ষেত্রে তাদেরকে সময় দিতেই হয়েছে। এবং যেহেতু তারা এতটা সময় নিয়ে তাদেরকে করতে হয়েছে, আবার উল্টো দিকে দেখো যে প্রথম দফার নির্বাচনের আগে মাত্র হাতে সময় কম ছিল, 21 তারিখের মধ্যে তাদেরকে সম্পূর্ণ জানাতে হয়েছে। ফলে ওই সময়টাও কিন্তু মানে টাইম কনস্ট্রেন্ট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, যে কারণে মাত্র 650 জনের আবেদন খতিয়ে দেখার সুযোগ পেয়েছিলেন এই বিচারকরা, যেটা অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে আবেদনগুলো জমা পড়েছে। তবে এখানে একটা বিষয় তোমাকে বলে রাখি, আমরা কিন্তু এখনো জানি না যে নির্দিষ্ট কত সংখ্যক মানুষ আবেদন করেছেন অ্যাপিলেট ট্রাইব্যুনালে, এবং সেই নির্দিষ্ট কত সংখ্যক মানুষের মধ্যে কত সংখ্যক মানুষের আবেদন খতিয়ে দেখা সম্ভবপর হয়েছে। এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এটা কিন্তু কমিশন কিছুতেই খোলসা করছে না। আমরা বারবার করে রিপিটেডলি কমিশনের কাছে জানতে চাইছি, ইভেন গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত কমিশনের যে নির্দিষ্ট আমাদের সাংবাদিকদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বারবার করে সেটা জানতে চাইছি যে আপনারা লাস্ট লিস্ট কত হয়েছে সেটা বলুন, সেটা বলুন। মধ্যরাত পর্যন্ত তারা কিন্তু সেটা জানাতে পারেনি। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে আমাদের সেই গ্রুপে কমিশনের আধিকারিকরাও রয়েছেন,
তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এটা তুমি যদি হতাশাজনক শব্দটা ব্যবহার করলে কোট আনকোট, অবশ্যই হতাশাজনক সেই ভোটারদের কাছে নিশ্চয়। অবশ্যই যাদের নামগুলো আসতে পারলো না বা যাদের নামগুলো এই চূড়ান্ত সাপ্লিমেন্টারি লিস্ট ওয়ানে ঢুকলো না, যদি তাদের কাছে সত্যি তাদের ডকুমেন্ট থেকে থাকে তাহলে তো অবশ্যই তাদের কাছে হতাশাজনক। আমি প্রথম দফার 152টা আসনের কথা ভেবেই কিন্তু বলছি, একদম। এরপরে আবার 142টা আসন রয়েছে। এবারই ঠিক আমি পরের প্রশ্নটাতেই আসবো, যে এই যে দ্বিতীয় দফা নির্বাচন, সেখানে 29 তারিখ অর্থাৎ 27 তারিখ পর্যন্ত যাদের ট্রাইব্যুনালে নাম উঠবে তারা ভোট দিতে পারবেন। যে ছবিটা সামনে আসলো অন্তত প্রথম দফা নির্বাচনের আগে এই ট্রাইব্যুনালে মীমাংসিত মামলার ক্ষেত্রে, যেখানে বারবার উঠে আসছে যে সময় একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই মানে হতাশাজনক ছবিটা, আবারও আমি কোট আনকোট বলবো, মানে এটা পরিবর্তনের কি কোনো রকম আশা রাখা যেতে পারে, নাকি এই একই রকম ছবি আবার আমরা দেখবো? না, সেক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গায় কমিশন বা ট্রাইব্যুনাল থাকছে, তার কারণ ট্রাইব্যুনাল তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ফলে তাদের যে পেসটা, তাদের যে কাজের জায়গাটা, সেটা তো নির্দিষ্ট হয়ে গিয়েছে। ফলে এখন আর নতুন করে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এই করা সেই করা, সেই জায়গাগুলো আর নেই। ড্যাশবোর্ড তৈরি করা, সেই জায়গাগুলো আর নেই। তাহলে এখন যারা যেটা করছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, 21 তারিখে শেষ হয়ে গেছে মানে 21 তারিখে তাদের কাজও শেষ হয়ে যায়নি। আমি বলছি বিচারকদের কথা, যারা এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি করছেন, তাদের কাজটা শেষ হয়ে যায়নি। তারা 21 তারিখের পরে 22 তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আবার নতুন করে শুরু করেছেন, যেটা এই বাকি 142টার ক্ষেত্রে বা যে আসনগুলো রয়েছে তাদের যে আবেদনগুলো আছে সেই আবেদনগুলো খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। এবং তাহলে আজকে হচ্ছে 22 তারিখ, তোমার কাছে সময় আছে 22, 23, 24, 25, 26, 27, 6 দিন সময় আছে। আশা করা যেতে পারে যে প্রথম দফার ক্ষেত্রে যেটা সংখ্যাটা যদি আমি আনুপাতিক হারে বা পার্সেন্টেজ অনুযায়ী বলি 21.38%, যেমন ভাবে 650 জনের মধ্যে যদি 139 জনের নাম চূড়ান্ত তালিকায় ঢোকে, তাহলে যদি আমি বলি যে 21.38%, সেই সংখ্যাটা অবশ্যই বাড়বে। কমিশনও তাই মনে করছে যে সেই সংখ্যাটা অবশ্যই বাড়বে। কিন্তু এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলবো, তুমি একেবারে শুরুতেই বলছিলে যে 650 জনের নিষ্পত্তি করা হয়েছে, তার মধ্যে এমন অনেকে আছেন যারা অ্যাডজুডিকেশনে থাকাকালীন বা অ্যাডজুডিকেশন শেষ হয়ে যাওয়ার পরে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে কিন্তু তাদের নাম চূড়ান্ত তালিকায় চলে এসেছিল। তাহলে তারা কেন করলেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 37 কুশমন্ডি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের 34 জনের নাম, যেটা কিন্তু অ্যাডজুডিকেশনের পরে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় চলে এসেছে। এই 34 জনের মধ্যে সম্ভবত 7-8 জন মহিলা আছেন, বাকিরা পুরুষ। তাদের নাম ভোটার তালিকায় চলে এসেছেন, চলে আসার পরেও তারা আবার ট্রাইব্যুনালে আবেদন করেছেন। মানে এটা তোমাকে বুঝতে হবে যে ওই মানুষগুলো তারা কতটা অ্যাংজাইটি সিচুয়েশনে ছিল, তাদের কত মানে চিন্তাগ্রস্ত ছিল যে তাদের নামগুলো আবারও নতুন করে ট্রাইব্যুনালে চলে এসেছে, সেটা তারা হয়তো খেয়াল করেননি। তারা আবার আবেদন করেছেন এবং সেটা খুব স্বাভাবিকভাবে নতুন করে তাদের নাম যোগ করার কোনো বিষয় নেই, তাদের নাম অলরেডি রয়েছে। তো এখন দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু নাম আসবে কিনা। আমি তো শুধু একটা বিধানসভা কেন্দ্রের কথা বললাম, যে কুশমন্ডি বিধানসভা কেন্দ্র, এরকম হয়তো খোঁজ করে দেখা যাবে আরো বেশ কিছু বিধানসভা রয়েছে একই রকম ছবি, যারা হয়তো অ্যাডজুডিকেশনের পরে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় চলে এসছে, কিন্তু তারা এখনো আবেদন করে গেছেন। ফলে এই যে 27 লক্ষ যে নামটা আমরা বারবার করে বলছি, যে সংখ্যাটা আমরা বারবার করে বলছি, তার মধ্যে টোটাল কতজন আবেদন করেছেন সেই সংখ্যাটা যেমন পাচ্ছি না, ঠিক তেমন ভাবে কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে এটা 27 তারিখের মধ্যরাতে গিয়ে জানা, এবং তারপরে 28 বাদ দিয়ে 29 তারিখে ভোট, সব মানুষ যারা নির্বাচনের সঙ্গে যুক্ত যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো সেগুলো বের করতে পারবেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে তুমি বলো তো, যে কোনো একটি বিধানসভা, আমি ধরে নিই যে পাথর প্রতিমা বিধানসভা, বা যদি ধরে নিই ডায়মন্ড হারবার বিধানসভা, সেই বিধানসভা এলাকার কোনো একজন মানুষ, তার পক্ষে সম্ভব মধ্যরাত্রে গিয়ে বা তার পরের দিন 28 তারিখে গিয়ে ডিও সাউথ চব্বিশ পরগনা তার ওয়েবসাইটে গিয়ে খোঁজ করে দেখা যে আমার নামটা এসছে কিনা, নামটা আমার উঠেছে কিনা সেটা দেখা তো সম্ভবপর নয়। সে কিন্তু জেনে বসে থাকছে যে তার নাম ওঠেনি, যতক্ষণ পর্যন্ত না তাকে ইন্টিমেট করা হচ্ছে। কমিশন কিন্তু এমন কোনো ব্যবস্থা করেনি যে আপনার নাম যে মুহূর্তে ভোটার তালিকায় উঠলো, ফলে আপনাকে আপনার মোবাইল ফোনে কোন একটা মেসেজ পাঠানো হলো কিনা, কোনোভাবে জানানো হলো কিনা। এটা যেন দায়টা অনেকটা সেই ব্যক্তি অথবা সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলগুলো। এবার সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলগুলো কখন এই বিষয়ে তাদের প্রোঅ্যাক্টিভনেস দেখায়, যখন তারা নির্দিষ্ট কাউকে জানে যে আচ্ছা সঞ্জু সুর এ তো আমার ভোটার, আমি দেখি তো এর নামটা এসছে কিনা, অথবা অর্পিতা এ তো আমার ভোটার, আমি দেখি তো এর নামটা এসছে কিনা, তখনও সে হয়তো করবে। কিন্তু যদি এমন কোনো ভোটার থাকে যে যাকে ট্যাগ করা যাচ্ছে না যে সে আমার ভোটার,
কি আমার ভোটার নয়, তখন তার বিষয়ে রাজনৈতিক দলগুলো তো বেশি ইন্টারেস্ট দেখাবে না। কিন্তু সেই ভোটারটি, তার নামটা উঠে গেছে, তিনি হয়তো জানতেও পারলেন কিন্তু জানতে পারলেন না, এক্স্যাক্টলি। তাহলে সে কি করবে? কমিশন কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো সদুত্তর দিচ্ছে না, কমিশন এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপও গ্রহণ করেনি, এখনো পর্যন্ত করেনি। আমি জানি না সেকেন্ড ফেজ ইলেকশনের আগে তারা সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবে কেন। একদম সেদিকে নজর তো থাকবেই। এবং দ্বিতীয় দফার নির্বাচন 29 তারিখ, তার আগে 27 তারিখ শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে কত মামলা মীমাংসা হয় এবং কত জনের নাম ওঠে সেই চূড়ান্ত তালিকায় যারা ভোট দিতে পারবেন, সেদিকেও আমাদের নজর থাকবে। নির্বাচনের সমস্ত রকম খবরের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।